কি হলো সুমন? একটা দিন তো তোমার বিফলে চলে গেল। মাত্র 4টি বাচ্চাকে জোগাড় করা হয়েছে, কিন্তু গত রাতে তো পঞ্চম দিন পার হয়ে গেছে, কিন্তু বাচ্চার সংখ্যা 4টি রয়ে গেছে। এভাবে হলে তো তুমি তোমার সফলতা অর্জন করতে পারবে না। দাসী, তাড়াতাড়ি সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নাও। আর এর মধ্যে সবকিছু আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও যাও, কিন্তু না খেয়ে চলে যাবে? না গো না, এখন আর খাওয়ার সময় নেই। এ কি প্রতাপ, তুমি এসেছো? তুমি তাহলে কক্ষের দোর খুলেছো? আমি কতবার চেষ্টা করেছি তোমার কক্ষের দোর খোলার জন্য, কিন্তু তুমি তুমি তো কোনোভাবে আমার কোনো কথা শোনোনি। কিন্তু কিন্তু তাই বলে আপনি এখনই যেতে চাইছেন? ফুলকুমারী, তুমি আর আমাকে বাধা দিও না। আমাকে যে যেতেই হবে। রাজ্যের মানুষের এত বড় বিপদ, আর এই বিপদে তো আমার একটা দায়িত্ব আছে, তাই না? ফুলকুমারী, তুমি আমাকে আটকেও না। তুমি জানো, রাজ্যে একটা একটা করে বাচ্চা গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে, আর আমরা যদি এখন এই সমস্যার সমাধান না করি, তাহলে আরো কত বাচ্চা গ্রাম থেকে হারিয়ে যাবে, কত মায়ের বুক খালি হবে। একবার কি ভেবে দেখেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আমি এতটা দূর ভেবে দেখিনি রাজকুমার। আপনি আপনি যান, আপনি তো একটা ভালো কাজের জন্যই যাচ্ছেন, আর বিধাতা আপনাকে সাহায্য করবে। কিন্তু আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি, যে রাজ্যের বাচ্চারা এইভাবে হারিয়ে যাচ্ছে কি করে, আর কেই বা এইভাবে বাচ্চা চুরি করছে। সেটা যদি জানতাম তাহলে তো আমাদের এত কষ্ট করতে হতো না। আর তাই আমাদেরকে আগে জানতে হবে যে কে এভাবে রাজ্য থেকে বাচ্চা চুরি করছে। যাই হোক ফুলকুমারী, তুমি সাবধান থেকো। আমি তাহলে এখন আসছি। ঠিক আছে রাজকুমার। এরপর রাজকুমার আর একটু দেরি না করে বেরিয়ে পড়ে। সে কখন থেকে আমি চেষ্টা করেই যাচ্ছি, এই পরীটার ধ্যান কোনোভাবেই ভঙ্গ করতে পারছি না। আর তাছাড়া আমি তো আমার শক্তি প্রয়োগ করেও ওর কোনো ক্ষতি করতে পারছি না। আমি কি করব? যে করেই হোক আমাকে যে পরীর ধ্যান ভাঙাতেই হবে। ওর শক্তি ওকে ফিরে পেতে দেওয়া যাবে না। কিন্তু আমার ডাকে তো কিছুতেই ও ধ্যান ভঙ্গ করছে না। আমি এক কাজ করি, আমি এখন আমাকে যে ওর সামনে কিছু একটা করতে হবে, যে যে ও ধ্যান ভঙ্গ করতে বাধ্য হয়। হ্যাঁ, আমাকে ওর ধ্যান ভঙ্গ করতে হলে ছলনার আশ্রয় নিতে হবে। এ কথা বলে তান্ত্রিক অদৃশ্য হয়ে যায়। মনে হচ্ছে ওই তান্ত্রিক এখান থেকে চলে গেছে। অনেক অনেক চেষ্টা করেছে আমার ধ্যান ভঙ্গ করানোর, কিন্তু কোনোভাবেই আমার ধ্যান ভঙ্গ করতে পারিনি। ও হাল ছেড়ে দিয়েছে। আর তাছাড়া ও তো চাইলেও আমার উপর শক্তিও প্রয়োগ করতে পারবে না, তাই তো ব্যর্থ হয়ে এখান থেকে চলে গেছে। এবার আমার সাধনার জন্য মনোযোগী হতে হবে আরো অনেক বেশি। মহারাজ, আপনি রাজকুমারকে এভাবে রাজ্যে পাঠিয়ে মোটেও ঠিক করেননি। সবেমাত্র রাজকুমার ফুলকুমারীকে সাথে নিয়ে রাজপ্রাসাদে ফিরেছে, এর মধ্যে আপনি এত বড় একটা দায়িত্ব দিয়ে দিলেন তার উপর। আমার এখন রাজকুমারকে নিয়ে যে বড্ড ভয় হচ্ছে। রানী, রাজকুমারকে কত করে বললাম প্রহরীদেরকে সাথে করে নিয়ে যাও, কিন্তু রাজকুমার তো আমার কোনো কথা না শুনে বেরিয়ে গেল। কি বলছেন কি? একে তো রাজকুমার গিয়েছে, তারপর আবার একা একা বেরিয়েছে, প্রহরীদেরকে সাথেও নেয়নি। এখন যদি ও কোনো বিপদে পড়ে যায়, তখন কি হবে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ রানী, সত্যি বলতে এই চিন্তাটা আমারও হচ্ছে। তবে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি প্রহরীদেরকে পাঠিয়ে দিচ্ছি, তারা ঠিক রাজকুমারের খেয়াল রাখবে। কতটা সময় হয়ে গেল, তান্ত্রিক বাবা তো এখনো ফিরে এলো না। এদিকে তো সময় পেরিয়ে যেতে শুরু করেছে। তান্ত্রিক বাবা আমাকে বলেছিল সে তাড়াতাড়ি ফিরে আসবে, আর সে ফিরে এলেই আমি আমার বলি শুরু করতে পারবো।
কিন্তু এখনো সে কেন ফিরে আসছে না? তার মানে কি এখনো সেই পরীর কোনো ক্ষতি করতে পারেনি? আর এদিকে তো সময় পেরিয়ে যেতে শুরু করেছে। তিনি তো আমাকে এটাও বলেছিলেন যে আমাকে 10টা বাচ্চা বলে দিতে হবে। এর মধ্যে 4টি বাচ্চা আমার কাছে আছে, আর 6টি বাচ্চা ঠিক সময় মতো জোগাড় হয়ে যাবে, আর সেই ব্যবস্থা আমি করে রেখেছি। আর তাই আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বলি দেওয়া শুরু করতে হবে, আর আমাকে আরো অনেক বেশি শক্তিশালী হতে হবে। ওদিকে রাজকুমার চন্দ্রকুমার বাচ্চাগুলোকে খুঁজতে থাকে, আর রাজ্যের সব গুপ্ত জায়গায় সে বাচ্চাদেরকে খোঁজে, কিন্তু সে কোথাও বাচ্চাদের কোনো খোঁজ পায় না। সেই কখন থেকে বাচ্চাদেরকে খুঁজেই চলেছি, কিন্তু এখন পর্যন্ত একটি বাচ্চাও খুঁজে পেলাম না। অবশ্য পিতামশাই আমাকে বলেছিল এভাবে খুঁজলে নাকি ওদের পাওয়া যাবে না, কারণ যে বাচ্চাগুলো হারিয়েছে তার বাবা মাও নাকি বাচ্চাদেরকে অনেক খোঁজাখুঁজি করছে। তারা নাকি কোনো খবরও পায়নি। হ্যাঁ, তবে তারা আমাকে এটা জানিয়েছে যে তারা নাকি তাদের সন্তানকে একজনকে এদিক থেকে নিয়ে পালিয়ে যেতে দেখেছে, কিন্তু তারা আবার এগিয়ে যাওয়ার পরে তারা কোনো খোঁজই পায়নি, কারণ যে বাচ্চাগুলোকে অপহরণ করেছে সে ঠিকই সাবধান হয়ে গিয়েছিল। কিন্তু আমি সেই সুযোগ দেব না। আমাকে চুপি চুপি এই পথে এগিয়ে যেতে হবে, আর আমার বিশ্বাস আমি কোনো না কোনোভাবে ওই অপহরণকারীদেরকে খুঁজে বের করতে পারবো। এই তো রাজকুমার, আপনাকে আমরা খুঁজে পেয়েছি। রাজকুমার দাঁড়ান, আপনি একা কোথাও যাবেন না, আমরা আপনার সাথেই যাব। না না না, তোমাদের কোথাও যেতে হবে না, আমি একাই যাব। তোমরা রাজপ্রাসাদে ফিরে যাও। না না রাজকুমার, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। মহারাজ আমাদেরকে পাঠিয়েছেন আপনার সাথে থাকার জন্য। আর তাছাড়া আপনি যদি কোনোভাবে অপহরণকারীদেরকে খুঁজে পেয়েও যান, তাহলে আমরা সাথে থাকলে আপনি আরো অনেক বেশি শক্তি পাবেন। তাই দয়া করে আমাদেরকে সাথে নিয়ে চলুন। শোনো, আমরা যদি একসাথে সবাই যাই তাহলে অপহরণকারী আরো অনেক বেশি সচেতন হয়ে যাবে। তাই আমি একাই সামনের দিকে এগোবো, কিন্তু হ্যাঁ, তোমরা আমাকে পিছু থেকে অনুসরণ করবে আর লুকিয়ে থাকবে। যখন আমি তোমাদেরকে ইঙ্গিত দেব তখন তোমরা এসে হাজির হবে, কেমন? ঠিক আছে রাজপুত্র, তাই হবে। আপনি এগিয়ে যান, আর আমি অন্য প্রহরীদেরকে দিয়ে রাজপ্রাসাদে খবর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি যে আপনার কোনো বিপদ হয়নি, আপনি ঠিক আছেন। এ কি ফুলকুমারী, তুমি একা একা এখানে কি করছো? এভাবে মন খারাপ করে আছো কেন? কি হয়েছে কি? এখন তো তোমার মন অনেক খুশি হওয়ার কথা, কারণ রানীমা মহারাজ সবাই তোমাকে মেনে নিয়েছে। তাহলে এইভাবে মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? কই না তো, আমি তো মন মরা হয়ে দাঁড়িয়ে নেই। এমনিতেই এখানে একটু সময় কাটাচ্ছিলাম আর কি। কিন্তু উর্মিমালা, আপনি এখানে আমার কাছে কোনো দরকারে এসেছেন নাকি? কেন ফুলকুমারী, আমি কি দরকার ছাড়া তোমার কাছে আসতে পারি না? তুমি শুধু শুধু আমাকে শত্রু ভেবে যাচ্ছ, কিন্তু আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। এ কি বলছেন উর্মিমালা? উর্মিমালা কিনা আমার সাথে বন্ধুত্ব করতে এসেছে? কিন্তু উর্মিমালা তো আমার বিরুদ্ধে কম ষড়যন্ত্র করেনি, তাই তো ওকে বিশ্বাস করতে হচ্ছে। এখন আমার বড্ড ভয় হচ্ছে। কি হলো কি ফুলকুমারী, তুমি চুপ করে আছো কেন? অবশ্য চুপ করে থাকারই কথা। আসলে আমি তো তোমার সাথে ভুল করে অন্যায় করে ফেলেছি, তাই তো তুমি আমাকে বন্ধু ভাবতে চাইছো না। বিশ্বাস করো ফুলকুমারী, আমি সত্যি সত্যি তোমার বন্ধু হতে চাই। আর এতদিন যে ভুল করেছি, এই ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর যদি কেউ ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দিতে হয়। না না উর্মিমালা, আমার কাছে কেন ক্ষমা চাইছেন আপনি? ঠিক আছে, আজ থেকে আপনি আমার বন্ধু। হ্যাঁ ফুলকুমারী, আমাকে তো তোমার বন্ধু হতেই হবে, কারণ আমি যদি তোমার বন্ধুই না হতে পারি, তাহলে কি করে তোমার কাছাকাছি আসবো? আর কি করেই বা তোমার ক্ষতি করব আমি? এবার উর্মিমালা তোমার কি ক্ষতি করে সেটা তুমি কল্পনাতেও ভাবতে পারবে না ফুলকুমারী। দেখতে দেখতে 2টা দিন পার হইয়া গেল। কুমকুম নিজের প্রাসাদে ফিরা গেছে। মাইয়াটার জন্য সত্যি মনটার মধ্যে বড্ড খারাপ লাগে গো।
আর তাছাড়া ফুলকুমারী তো আমাদের বাড়িতেই আমাগো বোন হইয়াছিল, তাই না? তাই তো ওর প্রতি বড্ড মায়া লাগছে। হয়, তবে একটা জিনিস ভাইবা মনটার মধ্যে ভালো লাগে যে সে তার পুরনো সব স্মৃতি ফিরা পাইছে, তার সব আপন মানুষরে ফিরা পাইছে, আর তার স্বামীর হাত ধইরা নিজের বাড়িতেও ফিরা গেছে। আর এটা সত্যিই বড় আনন্দের। আর আমরা না যাই না শুনা কুমকুমের উপর বড্ড অন্যায় করতে যাইতাছিলাম। আমরা কিনা না যাই না শুনে একজন বিবাহিত মাইয়ারে আবার বিবাহ দিতে চাইছিলাম আমাকে রাজকুমারের লগে। যদি কোনো কারণে বিয়েটা হয়ে যাইতো তাহলে তো তিনটা জীবন নষ্ট হয়ে যাইতো গো। রাজকুমার চন্দ্রকুমার, রাজকুমার প্রতাপ আর কুমকুম, ওদের তিনজনেরই জীবন নষ্ট হয়ে যাইতো গো। কেউ যে সুখী হইতে পারতো না। হয়তো তুমি ঠিকই কইছো, তবে ওই যে বিধাতা যা করেন ভালোর জন্যই করেন। বিধাতা নিজে আমাদের এই অন্যায় করা থেকে বাঁচাইয়া দিছে। হয়, তবে আমার কিন্তু একটা আবদার আছে তোমার কাছে। আমার একদিন নিয়ে যাইবা কুমকুম গো রাজ্য। কুমকুম নিজের রাজ্যে কেমন সুখে সংসার করতেছে সেইটা আমার দেখার বড্ড ইচ্ছা জাগছে গো। আর কুমকুমের মুখখানা আমি মন ভইরা একবার দেখা আসমু। ঠিক আছে গো, তাহলে আমরা দুজনে একদিন সময় কইরা রূপনগর রাজ্যে যামু, কেমন? শুনলে গিন্নি, এবার এবার ওই অপহরণকারী ঠিকই ধরা পড়বে। এ কি, তুমি কোন অপহরণকারীর কথা বলছো বলো দেখিনি? আরে তখন তোমাকে বললাম না, এই গ্রাম থেকে তো বাচ্চা চুরি হয়ে যেতে শুরু করেছে, আর গ্রামের লোকজন মহারাজের কাছে গিয়ে বিচার দিয়েছে। আর মহারাজ ইতিমধ্যে ওই বাচ্চা চোরকে খোঁজার জন্য লোকবল নিয়োগ করে দিয়েছে। আর শুধুমাত্র তাই নয়, রাজকুমার নিজে গিয়েছে ওই অপহরণকারীকে খুঁজে বের করার জন্য। আর ওই অপহরণকারীকে যদি একবার খুঁজে বের করতে পারে তাহলে তাহলে ওকে প্রকাশ্য হত্যা করা হবে। সর্বনাশ! কি বলছে কি এই মোড়ল মশাই? সত্যি সত্যি রাজকুমার ইতিমধ্যে ওই অপহরণকারীকে খুঁজতে বেরিয়ে পড়েছে। রাজকুমারকে তুমি খুব ভালো করেই চিনি, ও যে কাজটি হাতে নেয় সেই কাজটি সম্পন্ন করেই সারে। আর রাজকুমার যেহেতু ওই অপহরণকারীকে খুঁজতে বেরিয়েছে, তাহলে তো ঠিক ওই অপহরণকারীকে ধরে সবার সামনে নিয়ে আসবে। এখন এখন কি হবে? আমার যে এখন বড্ড ভয় করছে। কি হলো কি গিন্নি, তুমি চুপ করে গেলে কেন? আর তাছাড়া তোমার মুখে চোখে আমি এত ভয়ের ছাপ দেখতে পাচ্ছি কেন? তুমি কি জন্য ভয় পাচ্ছ বলো তো? আচ্ছা, তুমি কি নিশ্চিত যে রাজকুমার নিজে বেরিয়েছে ওই বাচ্চা অপহরণকারীকে খুঁজতে? হ্যাঁ গো হ্যাঁ, আমি নিশ্চিত। আর খুব তাড়াতাড়ি সেই অপহরণকারীকে ধরে নিয়ে তারপর রাজপ্রাসাদে উপস্থিত করবে গো। ওদিকে রাজকুমার চন্দ্র চলতে থাকে, আর চলতে চলতে সে জঙ্গলের বেশ গভীরে পৌঁছে যায়, আর বেশ সন্ধেও হয়ে যায়। কিন্তু তারপরও রাজপুত্র কিছুতেই না থেমে চলতে থাকে, আর চলতে চলতে সে তার সামনে একটা গুহা দেখতে পায়। এ কি, এটা তো একটা গুহা, কিন্তু এই জঙ্গলের ভেতর এরকম একটা গুহা আছে এটা তো জানা ছিল না। আর এই গুহাটি দেখে তো সাধারণ কোনো গুহা মনে হচ্ছে না, মনে হচ্ছে এই গুহার মধ্যে নিশ্চয়ই কেউ বসবাস করে। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিন্ত এই গুহার মধ্যে কেউ না কেউ নিশ্চয় আছে, কিন্তু জঙ্গলের এত গভীরে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে বসবাস করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কারা এখানে বসবাস করে? আচ্ছা, এমনটা নয় তো যে আমি যে বাচ্চাদেরকে খোঁজাখুঁজি করছি তাদেরকে এখানে কেউ ধরে নিয়ে এসেছে আর এই গুহার মধ্যে আটকে রেখেছে? হ্যাঁ হ্যাঁ, এটাই হতে পারে। আমার বিশ্বাস এই গুহার ভেতরে আমি একবার গেলেই আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। না না, ব্যাপারটা আমাকে দেখতেই হবে। আমি এক্ষুনি এই গুহার ভেতরে প্রবেশ করব। এ কথা বলে রাজকুমার সেই গুহার দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে রাজকুমার প্রতাপ ভীষণ একা হয়ে পড়ে, কিছুতেই যেন তার সময় কাটতে চায় না। সে বারবার শুধু ফুলকুমারীকে অনুভব করতে থাকে। এ কি কুমকুম, তুমি তুমি এসেছো আমার কাছে? আমি জানতাম কুমকুম তুমি আমার কাছে ফিরে আসবে, কারণ তোমাকে দেখার জন্য যে আমার মনটার মধ্যে বড্ড ছটফট করছিল। আর তাছাড়া তুমি কিছুতেই আমার কষ্ট সহ্য করতে পারবে না, তাই আমার কাছে ফিরে এসেছো। ভালো করেছো, তুমি আমার কাছে ফিরে এসেছো। আমি তোমাকে আর যেতে দেব না, কোথাও না। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে আর কখনো কোথাও চলে যাবে না, আমাকে আর কষ্ট দেবে না। আমি
আমি তোমাকে আমার কাছে আগলে রেখে দেব, তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। আমার কাছ থেকে কোথাও যাবে না তুমি। এ কি কুমকুম, কুমকুম কোথায় গেলে তুমি? কুমকুম, কুমকুম, এই তো কিছুক্ষণ আগে তুমি আমার সামনে ছিলে, আবার কোথায় চলে গেলে এভাবে? কুমকুম, কুমকুম, আমাকে ফেলে চলে যেও না। না না, কিছুতেই না, কিছুতেই আমি পারছি না। আমি কোনোভাবেই তোমাকে ভুলে যেতে পারছি না। আমি যতই আমার কুমকুমকে ভোলার চেষ্টা করছি না কেন, তুমি তুমি ততবারই বারবার আমার সামনে এসে হাজির হচ্ছ। তাহলে কি করে আমি তোমাকে ভুলে যেতে পারি বলো, কি করে? কি মনে হচ্ছে কারোর পায়ের শব্দ শুনতে পাচ্ছি। এই গুহার ভিতরের দিকে কেউ একজন এগিয়ে আসছে, কিন্তু এই সময় এখানে কে আসবে? তার মানে কি তান্ত্রিক বাবা ফিরে এসেছে? হ্যাঁ হ্যাঁ, হয়তো তাই হবে। আর যেহেতু রাত হয়ে গেছে, তান্ত্রিক বাবার তো ফিরে আসারই কথা। না না, আমার ধারণাটা সঠিক নয়। তান্ত্রিক বাবা কেন পায়ে হেঁটে এখানে আসতে যাবে? কারণ সে তো চাইলেই মুহূর্তের মধ্যে নিজেকে অদৃশ্য করতে পারে, আবার মুহূর্তের মধ্যে নিজেকে দৃশ্যমান করতে পারে। এত রাতের বেলায় তো তার পায়ে হেঁটে আসার কোনো কারণই নেই। তাহলে কি অন্য কেউ এই গুহার ভেতরে প্রবেশ করেছে? না না, ব্যাপারটা আমাকে ভালোভাবে দেখতে হবে, আর আমাকে সাবধান হতে হবে, কারণ বিপদের তো আর কোনো হাত পা নেই। এই কি পরি দিদি, তুমি এখানে? আর আমি তোমাকে সেই কত জায়গায় খুঁজে চলেছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু পরি দিদি, তুমি এখানে এভাবে কি করছো বলো তো? এ কি, মনে হচ্ছে ফুলকুমারী আমার সামনে এসে দাঁড়িয়েছে, আর ও তো দিব্যি দিব্যি কথাও বলছে। ও তো আমাকে বলছে আমাকে নাকি অনেক জায়গায় খুঁজেও আমাকে খুঁজে না পেয়ে এখানে চলে এসেছে। কিন্তু আমি তো কিছুতেই এখন আমার ধ্যান ভঙ্গ করে ফুলকুমারীর সাথে কথাও বলতে পারবো না, কারণ সাধু বাবার যে নিষেধ আছে। একি দিদি, সেই কখন থেকে আমি তোমাকে ডেকেই যাচ্ছি, কিন্তু তুমি কোনো কথা না বলে এভাবে চুপ করে বসে আছো কেন? দিদি দিদি, আমার যে বড্ড বিপদ, আমি যে বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি দিদি। দয়া করো পরি দিদি, আর আমাকে আমার বিপদ থেকে রক্ষা করো। আমি জানি আমার এই বিপদ থেকে একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারবে। সাড়া দাও পরি দিদি, সাড়া দাও। এখন আমি কি করি? ফুলকুমারী তো আমাকে বলছে ওরা কি বড্ড বিপদে পড়েছে, আর ওর বিপদ থেকে নাকি আমি ওকে সাহায্য করতে পারি। তার মানে কি রাজপুত্র আবার কোনো বিপদে পড়েছে নাকি অন্য কিছু? কিন্তু আমি তো ফুলকুমারীর সাথে কথা না বলে কিছুই বুঝতে পারছি না। আর আমি যদি কোনোভাবে আমার ধ্যান ভঙ্গ করে ফুলকুমারীর সাথে কথা বলে ফেলি, তাহলেও তো আমার ধ্যান সম্পূর্ণ হবে না। এমনকি সাধু বাবার কথা মতো আমার মৃত্যুও ঘটে যেতে পারে। কিন্তু আমার বোন এভাবে বিপদে পড়েছে, আর আমি কি করে ওর সাথে কথা না বলে পারি? কি হলো কি দিদি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি কেন এভাবে পাথরের মতো ওখানে ওভাবে বসে আছো? আমার বিপদের কথা শুনে কেন আমার কাছে এগিয়ে আসছো না? তার মানে কি তুমি আমাকে আমার বিপদ থেকে রক্ষা করবে না? আমি কি এখান থেকে নিরাশ হয়ে চলে যাব? এবার তুমি কি করবে ফুলপরি? আমি তো তোমার বোন ফুলকুমারীর রূপ নিয়ে তোমার সামনে এসে হাজির হয়েছি। এবার তো তোমার ধ্যান ভঙ্গ করতেই হবে, আর আমাকে তোমার বোন ভেবে আমার সাথে কথা বলতে হবে। আর ওই গন্ডি থেকেও আমি তোমাকে বের করে নিয়ে আসবো, আর তোমাকে এক্ষুনি হত্যা করব আমি। তুমি কিছুতেই আমার ছলনা ধরতে পারবে না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।